আজকের সিলেবাস অনুযায়ী আমরা কনস্টিটিউশনের 30 নম্বর চ্যাপ্টার গভর্নর নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের কী কী জিনিস পড়তে হবে এবং কোন কোন জিনিসগুলো পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সেইগুলো আমরা অ্যাট এ গ্লান্স একটু দেখে নেব। এটা মাথায় রাখতে হবে যে এই চ্যাপ্টার সংক্রান্ত কনস্টিটিউশনের পার্ট হচ্ছে পার্ট নাম্বার 6 এবং আর্টিকেল 153 থেকে 167 পর্যন্ত এই চ্যাপ্টারে গভর্নরের ডিউটি দেয়া আছে। সুতরাং তোমরা যেটা করবে প্রথমে 153 থেকে 167 অবধি যে কনস্টিটিউশনের আর্টিকেলগুলো আছে সেইগুলো একবার রিডিং করে নেবার চেষ্টা করবে, তারপর এই চ্যাপ্টারটাতে আসবে। তো আমরা যদি চ্যাপ্টারটা একটুখানি দেখে নিই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কী কী জিনিস ইম্পর্ট্যান্ট আছে। যেটা আমি বললাম যে আর্টিকেল 153 থেকে 167 অফ পার্ট 6 অফ দ্য কনস্টিটিউশন, সেখানে গভর্নরের ব্যাপারে বলা আছে। এখানে মাথায় রাখতে হবে গভর্নর, ভাইস গভর্নর বলে কোনো পোস্ট নেই। যেরকম ভাইস প্রেসিডেন্ট বলে একটা পোস্ট আছে, ভাইস গভর্নর বলে কিন্তু কোনো পোস্ট নেই। 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1956, যেটা আর্টিকেল 153তেও বলা আছে পরিষ্কার করে যে একজন লোক দুটো স্টেটের গভর্নর হতে পারে। ঠিক আছে, এইটা মাথায় রাখলে। এরপর হচ্ছে গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়। যেরকম প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট হন, একটা ইলেকটোরাল কলেজ থাকে। গভর্নরের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ইলেকটোরাল কলেজ থাকে না। গভর্নরকে অ্যাপয়েন্ট করেন হচ্ছেন প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্টের প্লেজার অনুযায়ী গভর্নর তার অফিসকে হোল্ড করেন। ঠিক আছে, গভর্নর যদিও প্রেসিডেন্ট দ্বারা অ্যাপয়েন্টেড হন, তা সত্ত্বেও কিন্তু এটা কিন্তু নট এমপ্লয়মেন্ট আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা মাথায় রাখতে হবে। এটা একটি ইন্ডিপেন্ডেন্ট অফিস এবং কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের সাবঅর্ডিনেট এটা নয়। ঠিক আছে, এইটুকু জানলে এর পরের যে পার্টটা আছে সেখানে বলা হচ্ছে যে গভর্নরের ইলেকশন কেন ব্যবস্থা করা হয়নি, মানে ড্রাফট কনস্টিটিউশনাল বডি বা আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কেন গভর্নরের ইলেকশন পদ্ধতি করেনি। এইটা একটা খুব সহজ উত্তর হচ্ছে যে যেহেতু রাজ্যে অলরেডি মুখ্যমন্ত্রী আছেন যিনি মানে নির্বাচিত সরকারের প্রতিনিধি, সেই জন্য একই রাজ্যে দুজনকে মানে ইলেকশন করা সেইটা মানে ঠিক না, যেমন পাওয়ার সেন্টার একটাই হওয়া উচিত। এগুলো এই জায়গাটা খুব একটা এখন আর ইম্পর্টেন্ট নয়, তোমাদের এই জায়গাটা তোমরা বাদ দিতে পারো। এরপর তোমাকে যেটাতে যেতে হবে সেটা হচ্ছে যে মানে অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নরের কী কী কোয়ালিফিকেশান লাগে। মাত্র দুটো কোয়ালিফিকেশান লাগে, তার মধ্যে সেকেন্ডটা ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে আর 35 বছর মিনিমাম তাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, 35 বছর তাকে থাকতে হবে। ঠিক আছে, হতে হবে আর কি। এরপর হচ্ছে যে কন্ডিশন অফ গভর্নরস অফিস, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কন্ডিশন অফ গভর্নর অফিসটাও নর্মালি প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের যা কন্ডিশন মোটামুটি সবগুলোই আছে। সেগুলো হচ্ছে যে সে কোনো রকম পার্লামেন্টের মেম্বার হতে পারবে না বা বিধানসভার মেম্বার হতে পারবে না, তাহলে অফিস অফ প্রফিট হোল্ড করতে পারবে না, তার রাজভবনে কোনো ভাড়া দিতে হবে না, বিভিন্ন রকম এমলুমেন্ট অ্যালাওয়েন্সেস প্রিভিলেজেস আছে তার। হ্যাঁ, এই মাইনেটাও তোমাকে একটুখানি মাথায় রাখতে হবে, যেটা অ্যামেন্ডমেন্ট করে লাস্ট যেটাকে করা হয়েছিল। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে কী ওথ নিতে হয়, খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। গভর্নরের টার্ম 5 বছর, 5 বছরের মধ্যেও প্রেসিডেন্ট গভর্নরকে সরিয়ে দিতে পারেন। আবার তিনি যদি চান, গভর্নর নিজে যদি চান, তাহলে তিনিও রিজাইন করতে পারেন, প্রেসিডেন্টকে তার পদত্যাগপত্র জমা দিতে পারেন। ঠিক আছে, এবং যেটা দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট এই গভর্নরের পোস্টটাকে নিয়ে অনেক কিছু করেছে। যেমন এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে যে যখন ন্যাশনাল ফ্রন্ট গভর্নমেন্ট এলো ভিপি সিংয়ের 1989 সালে, তখন তার আগে যে কংগ্রেস গভর্নমেন্ট ছিল, রাজীব গান্ধী গভর্নমেন্ট ছিল, তখন সবাই যারা গভর্নর ছিল তাদের সবাইকে রিজাইন করতে বলা হয়েছিল।
এটার কারণটা খুব স্বাভাবিক, তার কারণ গভর্নর জেনারেলি মানে যে কনস্টিটিউশনে যাই লেখা থাকুক না কেন, জেনারেলি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি হিসাবেই তিনি কাজ করেন। তো সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট সবসময় চায় একজন লাইক মাইন্ডেড পিপল যিনি গভর্নর হিসাবে থাকবেন। তো ইন্টারেগনাম ব্যাপারটাও তোমাদের আগে বলেছি, কেউ কেউ জিজ্ঞেস করেছিলে। সেটা হচ্ছে যে একটা পোস্টে একজন বসে আছেন, তার টার্ম শেষ হয়ে গেল, তাহলে আরেকজন যখন আসবেন তার মাঝে যদি কোনো সময় গ্যাপ থাকে তাহলে কি হবে? তো এটাকে ইন্টারেগনাম বলে। ইন্টারেগনামটাকে আমরা প্রিভেন্ট করব। গভর্নর ততদিন কাজ করবেন যতদিন না পর্যন্ত নতুন গভর্নর আসছেন, ঠিক আছে? তাকে কাজ চালিয়ে যেতে হবে। আচ্ছা, পাওয়ার এবং ফাংশন অফ দ্য গভর্নর, মোটামুটি চারটে পাওয়ারের মধ্যে এক্সিকিউটিভ পাওয়ার হচ্ছে যে মানে তিনি সমস্ত কিছু মানে তার নামে প্রকাশিত হয়, ঠিক আছে? মানে যেরকম আমাদের যে চাকরি, সেখানে আমাদের চাকরিও কিন্তু গভর্নরের দ্বারাই মানে প্রকাশিত হয়। মানে সেইখানেই দ্য গভর্নর ইজ প্লিজ টু ওই কথাটা লেখা থাকে। মানে তোমাকে অ্যাপয়েন্ট করলেও দ্য গভর্নর ইজ প্লিজ টু হয়, আর দ্য গভর্নর ইজ তোমাকে যদি রিমুভ করে, টার্মিনেট করে বা সাসপেন্ড করে, তাহলে সেক্ষেত্রেও গভর্নর প্লিজড হয়। মানে সব কিছুই কিন্তু এখানে গভর্নর প্লিজড, মানে গভর্নরের নামেই কিন্তু অর্ডার বেরোয়। সেই জন্য সমস্ত এক্সিকিউটিভ অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট হচ্ছে গভর্নরের নামে হয়, ঠিক আছে? এবার হচ্ছে গভর্নর চিফ মিনিস্টার এবং অন্যান্য মিনিস্টারদের নিয়োগ করেন। আর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এইগুলো, আর ওড়িশাতে একটা ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আছে, সেটা কনস্টিটিউশনাল প্রভিশন আছে। তারপর হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে অ্যাডভোকেট জেনারেলকে তিনি নিয়োগ করেন, হ্যাঁ, মানে আমাদের স্টেটের যিনি এজি হবেন। তারপর স্টেট ইলেকশন কমিশনারকে নিয়োগ করেন। আমাদের পাবলিক সার্ভিস কমিশন যেটা আছে, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, তার চেয়ারম্যান কে হবেন, মেম্বার্স কে হবেন, সেগুলো সব তিনি নিয়োগ করেন। তারপর চিফ মিনিস্টারকে তিনি বিভিন্ন রকম কাজের রিপোর্ট দিতে বলতে পারেন। আর কনস্টিটিউশনাল এমার্জেন্সি যদি হয়, মানে স্টেট এমার্জেন্সি যদি হয়, সেক্ষেত্রে তিনি প্রেসিডেন্টকে সেটা রেকমেন্ড করতে পারেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো তিনি করতে পারেন। আর আরেকটা হচ্ছে তিনি যে কোনো ইউনিভার্সিটি যেগুলো আছে স্টেটের, সেগুলোতে তিনি বাই ডিফল্ট চ্যান্সেলর হয়ে যান এবং তিনি ভাইস চ্যান্সেলরকে নিয়োগ করেন। এখানে সমস্ত কিছু ব্যাপারে যে এই যে নিয়োগ করার কথাটা বারবার আমি বলছি, সেখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে তিনি হচ্ছেন এক্সিকিউটিভ হেড আর কি। মানে তিনি গভর্নর ইজ প্লিজড কথাটা লেখা থাকার মানে এই নয় যে গভর্নরই সব কাজ করেন। প্রথা হচ্ছে যে বিভিন্ন ডিপার্টমেন্ট সমস্ত কাজগুলো করে, যেহেতু তিনি চিফ মিনিস্টার এবং অন্যান্য মিনিস্টারদের নিয়োগ করেন, তো সেই হিসাবে বাকিগুলো মানে সমস্ত কাজ তারা তার নামে করে, ঠিক আছে? তার মানে এই নয় যে গভর্নরই সমস্ত কিছু করেন। তো এইটা হলো এক্সিকিউটিভ পাওয়ার, মানে অ্যাডমিনিস্ট্রেশনের যা যা কাজ সেগুলো গভর্নরের নামে করা হয়। আর তারপর লেজিসলেটিভ পাওয়ারটা হচ্ছে কি? লেজিসলেটিভ পাওয়ার হচ্ছে যে গভর্নর তোমার করেন, গভর্নর তোমার স্টেট অ্যাসেম্বলিকে ডাকেন এবং সেটাকে ডিসলভ করেন। তিনি প্রথম সেশনে বক্তৃতা দেন, তিনি কোনো মেসেজ পাঠাতে পারেন। তারপর স্পিকার, ডেপুটি স্পিকার যদি দুজনেই না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি একজন মেম্বারকে প্রিসাইড ওভার করতে বলতে পারেন, ঠিক আছে? আর আমাদের এইখানে যে ডিসকোয়ালিফিকেশান আছে, ডিসকোয়ালিফিকেশান অফ দ্য মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেচার, মানে বিধানসভার বিধায়কদের যে ডিসকোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া, সেটা ইন কনসালটেশন উইথ ইলেকশন কমিশন তিনি কাজ করেন। কোনো বিল পাস করার ক্ষেত্রে গভর্নরের যে ভূমিকা, সেইটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, যেটা তোমাদের এইখানে 8 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এইটা কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। যখন একটা বিল সমস্ত কিছু পার্লামেন্টে বিধানসভায় পাস হয়ে যাওয়ার পর তার কাছে আসে, তখন তিনি সেটাকে অ্যাপ্রুভ করতে পারেন, তিনি ওটাকে রেখে দিতে পারেন, আর তিনি ওটাকে রিটার্ন করে দিতে পারেন ফর রিকনসিডারেশন। যদি রিটার্ন করেন, তারপর যদি আবার পাস হয়, তখন গভর্নর কিন্তু তাতে সাইন করতে বাধ্য, ঠিক আছে? কিন্তু কোনো বিল যদি তিনি উইথহোল্ড করেন, তাহলে সেটা তিনি কতদিন উইথহোল্ড করবেন সেইটা কিন্তু তার কোনো মানে লিমিটেশন নেই, ঠিক আছে? সেটা এমনও হয়েছে যে তিনি উইথহোল্ড করেই রেখে দিয়েছেন এবং সেটা কোনো দিনই অ্যাক্টে কনভার্ট হয়নি। আর একটা তিনি কাজ যেটা করতে পারেন, যে কনসিডারেশন অফ প্রেসিডেন্ট,
তিনি সেটাকে বিলটাকে পাঠিয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা তিনি কখন করবেন তার একটা পার্টিকুলার ক্রাইটেরিয়া হচ্ছে বিল পাস হয়ে গেছে স্টেট লেজিসলেচারে, কিন্তু গভর্নর মনে করছেন এটাতে হাইকোর্ট বা জুডিশিয়ারির যে পজিশন সেইটা বিপদে পড়বে। ঠিক আছে, মানে কোনো সংবিধান ঘটিত সংকট আসবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেইটাকে তিনি রিজার্ভ করতে পারেন। রিজার্ভ করা মানে হচ্ছে প্রেসিডেন্টের জন্য পাঠিয়ে দেওয়া, প্রেসিডেন্টকে পাঠিয়ে দেওয়া। ঠিক আছে, তার মানে কনস্টিটিউশনের এগেনস্টে যদি হয়, মানে কনস্টিটিউশন এনি পার্ট, মানে সেটা ডিপিএসপি হতে পারে, তোমার এনি আদার প্রভিশন হতে পারে, ন্যাশনাল সিকিউরিটির জন্য হতে পারে, তো এইগুলোতে সমস্ত কিছুতেই যদি মানে গভর্নর মনে করেন সেটা তিনি প্রেসিডেন্টের জন্য রিজার্ভ করতে পারেন। রিজার্ভ করা মানে কিন্তু উইথহেল্ড আর রিজার্ভ, উইথহেল্ড মানে তিনি তার কাছে রেখে দিলেন, আর রিজার্ভ মানে হচ্ছে যে তিনি প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দিলেন তার ভিউ জানিয়ে বা না জানিয়ে। ঠিক আছে, আচ্ছা, তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন যখন স্টেট লেজিসলেচার সেশনে থাকে না। তো এটা অর্ডিন্যান্সের, যেটা আমরা বলেছিলাম যে পার্লামেন্টের প্রেসিডেন্টের ক্ষেত্রে যা ক্ষমতা মোটামুটি একই ক্ষমতা আছে, তো তিনি সেটা করতে পারেন। স্টেট ফিনান্স কমিশনের রিপোর্ট তিনি পেশ করেন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন সিএজি রিপোর্ট সেগুলোকে স্টেট লেজিসলেচারের সামনে তিনি পেশ করেন। ফাইন্যান্সিয়াল পাওয়ার অ্যাজ সাচ প্রেসিডেন্ট এই গভর্নরের সেরকম কিছু নেই, যদিও অফিসিয়ালি তাকেই তিনি বাজেট পেশ করান, তারপর মানি বিল তার রেকমেন্ডেশনেই পেশ হয়। তো এইগুলো হচ্ছে সব মানে স্ট্যাচুটারি প্রসিডিওর্স, তো এখানে মানে গভর্নর কোনোদিনই করতে পারবেন না বা করবেন না এটা তিনি বলতে পারেন না। আর কন্টিনজেন্সি ফান্ড থেকে তিনি টাকা দিতে পারেন যদি কোনো রকম সেরকম ন্যাচারাল ক্যালামিটিস হয়। এরপর আছে জুডিশিয়ারি পাওয়ার। জুডিশিয়ারি পাওয়ারে তিনি প্যাডন করতে পারেন, মানে ক্ষমা করতে পারেন, যেটা হচ্ছে যে তিনি বিভিন্ন যে অপরাধ হয় সেগুলো যদি স্টেট অ্যাক্টের আন্ডারে হয়, মানে আমাদের রাজ্য সরকারের যেসব আইনগুলো আছে তার আন্ডারে হয়, তাহলে তিনি ওই প্যাডন, রিপ্রাইভ, রেসপাইট, রিমিশন যে 4টে পয়েন্ট আছে আমরা বলেছিলাম আগে প্রেসিডেন্টের বলার সময়, তো প্যাডন, রিপ্রাইভ, রেসপাইট, রিমিশন তিনি করতে পারেন। কিন্তু এটা মনে রাখতে হবে যে টু এ ম্যাটার টু হুইচ এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট এক্সটেন্ডস। ঠিক আছে, মানে স্টেট ল বা যে কোনো ল যেখানে স্টেটের ক্ষমতা আছে সেইখানেই তিনি তিনি তার ইয়েটাকে এক্সারসাইজ করতে পারেন, তার প্যাডনের পাওয়ারটাকে। মৃত্যুদণ্ড কিন্তু তিনি মাফ করতে পারেন না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে জাজেদের, স্টেট হাইকোর্টের জাজ, তারপর ডিস্ট্রিক্ট জাজ, এদেরও তিনি অ্যাপয়েন্টমেন্ট করেন। এইখানে তো আমার মনে হয় তোমরা একবার এই চ্যাপ্টারটা পড়ার সময় তোমরা প্রেসিডেন্টের চ্যাপ্টারটা একবার জাস্ট গো থ্রু করে নেবে, আগেই পড়া হয়ে গেছে, তবু একবার দেখে নেবে। এইখানে টেবিল 30.1-এ ক্লিয়ার কাট বলা আছে যে অর্ডিনারি বিলের ক্ষেত্রে প্রেসিডেন্ট আর গভর্নরের পাওয়ার কীরকম, একবার দেখে নেবে। যেটা বললাম যে প্রেসিডেন্ট মানে গভর্নর যেহেতু প্রেসিডেন্টের নিচে আছেন, সেই জন্য তিনি দুটো জিনিস তিনি আছে, একটা হচ্ছে যে তিনি উইথহোল্ড করতে পারেন যে কোনো বিল, যেটাতে তিনি অ্যাসেন্ট নাও দিতে পারেন, আরেকটা হচ্ছে তিনি রিজার্ভ ফর প্রেসিডেন্ট করে দিতে পারেন কিছু কিছু গ্রাউন্ডে। ঠিক আছে, আর মানি বিলের ক্ষেত্রে তো যা আছে, মানি বিল তাকে অ্যাসেন্ট করতেই হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই বিল তোমার হয়ে যাবে। তারপর এবার হচ্ছে যে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার। অর্ডিন্যান্স মেকিং পাওয়ারে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অর্ডিন্যান্স মেকিং পাওয়ারের সঙ্গে ক্ষেত্রে প্রেসিডেন্ট আর গভর্নরের খুব একটা পার্থক্য নেই, যেহেতু আমাদের বিধান পরিষদ নেই, খালি বিধানসভা আছে। তাহলে সেই হিসেবে আমাদের মানে ওনার যা ক্ষমতা, প্রেসিডেন্টের যা ক্ষমতা, আমাদের গভর্নরেরও অলমোস্ট সিমিলার ক্ষমতা। ঠিক আছে, তো এটা কিন্তু ডিসক্রিশনারি পাওয়ার নয়, যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্টেও বলা হয়েছে গভর্নর ইচ্ছে করলেই তিনি মানে ইয়ে করতে পারেন না, অর্ডিন্যান্স জারি করতে পারেন না। তো সেই ক্ষেত্রে সেইটা হচ্ছে যে তাকে তার মন্ত্রিসভা এবং চিফ মিনিস্টারের পরামর্শ নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, যা যা ডিসক্রিশনারি পাওয়ার আছে, অর্ডিন্যান্স জারি করা বা স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার করা, এগুলো কিন্তু তাকে
অন দ্য অ্যাডভাইস অফ কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই চিফ মিনিস্টার তাকে কাজ করতে হয়। তো এই জিনিসগুলো জানতে হবে। প্যাডনিং পাওয়ার যেটা আমি বললাম যে স্টেট ল যদি হয় তাহলে গভর্নর প্যাডন করতে পারেন, আর প্রেসিডেন্ট সেন্ট্রাল লয়ের ক্ষেত্রে করেন। তারপর হচ্ছে যে তিনি ডেথ সেন্টেন্সকে প্যাডন করতে পারেন না, ডেথ সেন্টেন্সের প্যাডন করতে গেলে সেটা কিন্তু প্রেসিডেন্টের কাছেই যেতে হয়, ঠিক আছে। আর আর্ম ফোর্সের বিচার কিন্তু মানে প্যাডনিং পাওয়ার, আর্ম ফোর্সের প্যাডনিং পাওয়ার কিন্তু গভর্নরের কাছে নেই। আর্ম ফোর্সের প্যাডনিং পাওয়ার একমাত্র আছে হচ্ছে ইয়ের কাছে, আমাদের প্রেসিডেন্টের কাছে। আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যেটা প্রথম দিকে হয়তো ছিল, আমি মিস করে গেছি, সেটা হচ্ছে গভর্নর যতদিন থাকেন তিনি কিন্তু ক্রিমিনাল কোনো রকম প্রসিডিংসের থেকে তিনি ইমিউন থাকেন। তার মানে তার এগেনস্টে কোনো ক্রিমিনাল চার্জ আনা যায় না ফর হিজ অ্যাক্ট। এটা কিন্তু কোনো কোর্টে বিচার করা যায় না, ঠিক আছে। গভর্নর মানে এইভাবে তিনি কিন্তু যে কোনো রকমের ক্রিমিনাল প্রসিডিংয়ের ক্ষেত্রে তিনি ইমিউন থাকেন। এটা প্রথম দিকে হয়তো লেখা ছিল, আমি অতটা খেয়াল করিনি, আমি চেষ্টা করছি তোমাদের ওই জায়গাটাকে হাইলাইট করার। এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা ইমিউনিটি বলা হয়। Governor is entitled to he enjoys personal immunity for legal liability for his official act, ঠিক আছে। মানে উনি যা কিছু করবেন অফিসিয়াল তার ক্যাপাসিটিতে, তিনি কিন্তু তার এগেনস্টে কোনো লিগাল কেস করা যাবে না, ঠিক আছে। কোনো রকম ক্রিমিনাল প্রসিডিং করা যাবে না। ইভেন তিনি যদি মানে মার্ডারও করেন বা খুনও করেন কাউকে, তাহলেও সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ক্রিমিনাল প্রসিডিং করা যাবে না, তাকে অ্যারেস্ট করা যাবে না, ইমপ্রিজেন্ট করা যাবে না, ঠিক আছে। সিভিল প্রসিডিং ড্র করা যেতে পারে, মানে জমি জমা সংক্রান্ত মামলা এইগুলো করা যেতে পারে, বাট সেখানেও তাকে কিন্তু 2 মাসের নোটিশ দিতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ইমিউনিটি যেটা প্রেসিডেন্ট এনজয় করেন। অনেকেই মানে অনেক কনস্টিটিউশনাল হেড আছেন, তারাও এইটা এনজয় করে থাকেন। তাহলে এইটা তোমরা দেখে নিলে, আর এই জিনিসগুলো তোমরা পড়ে নিলে, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, তারপরে প্যাডনিং পাওয়ার। এরপর যে পার্টটা আছে সেটা খুব একটা ইম্পর্টেন্ট না, এই জায়গাটা তোমরা বাদ দিয়ে দিতে পারো। তো এরপর যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে যে আর্টিকেলসগুলো, ঠিক আছে। এইখানে যে আর্টিকেলসগুলো আছে সেইখানে তোমাকে আমি তো বললাম 153 থেকে 167 পর্যন্ত, ঠিক আছে। এর মধ্যে তোমাকে যেটা যে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেটা হচ্ছে 153, মানে ইট ইটসেলফ সেজ হোয়াট দ্য গভর্নর ইজ। তারপর হচ্ছে 155, 156, 157, 158, এগুলো অলরেডি মানে তুমি যদি পড়ে থাকো বইতেই পেয়ে যাবে। 158, 159টা খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর তোমাকে হচ্ছে যেতে হবে 161, তারপর হচ্ছে 163। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এইটা নিয়ে অনেক রকম মানে বিতর্ক অনেক কিছু আছে। যাই হোক, এটা তুমি দেখে নেবে। 163, 165তে অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট তাকে নিয়োগ করা হয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপর আছে 167, যেখানে চিফ মিনিস্টারের ডিউটির কথা বলা হয়েছে। 167 এই কটা ধারা তোমাকে একটুখানি কিন্তু জানতে হবে, ঠিক আছে। 200 নম্বর ধারায় যেখানে গভর্নর কিভাবে বিল পাস করতে পারেন, 200 এবং 201, আর্টিকেল 200 এবং 201, এই দুটো ধারা একটুখানি ভালো করে পড়ে নিতে হবে। এটা বইতেই যা লেখা আছে সেটাই তুমি ওখানে পেয়ে যাবে। 213 দিয়ে তিনি অর্ডিন্যান্স জারি করেন, 213টাও হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ছাড়া এখানে আর সেরকম ধারা নেই। তো এই কটা ধারা তোমাকে একটু মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাপ থেকে একটুখানি দেখে নিতে হবে। তো এইখানে আমাদের প্রেসিডেন্টের পার্টটা শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা চিফ মিনিস্টার সম্পর্কে ডিসকাস করব।